শুক্রবার বিকেলে জয় বাংলা স্লোগান দিয়ে 4 জনের উপর হামলার অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ এবং ছাত্রলীগের 400 ক্যাডারকে প্রশিক্ষণ দেওয়ার ষড়যন্ত্রের ঘটনায় প্রশিক্ষণের মূল দায়িত্বে ছিলেন সেনাবাহিনীতে কর্মরত। ঢাকায় ভয়াবহ তাণ্ডব ও সহিংসতা চালাতে চায় পলাতক আওয়ামী লীগ, এজন্য একযোগে নামাতে চায় গেরিলা বাহিনী। এদিকে আজ জুমার পর ভয়াবহ পরিস্থিতি তৈরি করে আওয়ামী লীগ কর্মীরা। লক্ষ লক্ষ গেরিলা আওয়ামী লীগ রাজপথ দখল করে ডক্টর ইউনূসের পর সরাসরি অ্যাকশন নেয় তারা। চারদিকে জরুরি অবস্থা চলছে। আওয়ামী লীগ ঢাকাতে, বিশেষ করে ঢাকাতে জঙ্গি ট্রেনিং করছে। আওয়ামী লীগের কর্মীদের ট্রেনিং করানো হচ্ছে, এর সঙ্গে একজন মেজর জড়িত। চলছে প্রশিক্ষণ, গোপনে তৈরি হচ্ছে রাজধানী দখলের নীল নকশা। ঢাকা দখলের ছক কি আওয়ামী লীগের নতুন কৌশল? দেশের বর্তমান উত্তপ্ত পরিস্থিতি নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগে কি বিশৃঙ্খল অবস্থা চলছে, যে কেউ রাস্তা বন্ধ করে দিতে পারে, নাগরিক অধিকার হরণ করতে পারে। আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনের বছর এখনো পূরণ হয়নি। তার আগে মূল কৃতিত্বের দাবি নিয়ে প্রকাশ্য সংঘাতে জড়িয়ে পড়ল আন্দোলনের সম্মুখ সারির নেতারা। এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে দাগছে কামান। কিংস পার্টি এনসিপি নেতাদের দাবি তারাই ছিলেন চালকের আসনে। কান্নাকাটি শুরু হয়ে গেছে। কিছুদিন আগে যারা ছিলেন বাঘের মতো গর্জন দিয়ে উঠতেন, এখন তারা হতাশায় ভুগতেছেন এবং কান্নাকাটি শুরু করে দিচ্ছেন। দেশের পরিস্থিতি প্রতিদিনই কোনো ভাবে খারাপের দিকে যাচ্ছে। অর্থনীতি খারাপ, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি, চাঁদাবাজি বেড়ে গিয়েছে, মব আছে। আগামী 5-6 দিনের মধ্যে রাজনীতির চূড়ান্ত দফারফা হবে, এটা সরকারের পক্ষ থেকে এখন বলা হচ্ছে। এতদিন আমরা বলছি, এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। এর মানে ঘটনা যা ঘটার আগামী 5-6 দিনের মধ্যে ঘটবে। হ্যাঁ, আগামী 5-6 দিন বিশাল অনেক ঘটনা ঘটবে এবং আজকে জুমার পর নতুন অনেক ঘটনা ঘটেছে ইতিমধ্যে। দর্শক শ্রোতা, আপনারা জানেন আওয়ামী লীগ কর্মীরা গোপনে থেকে তারা প্রস্তুতি নিচ্ছিল কিভাবে তারা বাংলাদেশ দখল করবে, ঢাকার মধ্যে তাণ্ডব করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে। আজকে কিন্তু জুমার পর তারা অনেক সফলতার মুখ দেখেছে। দর্শক শ্রোতা, আরেকটা নিউজ ভাইরাল হয়েছে ইতিমধ্যে যে আওয়ামী লীগ কর্মীরা গেরিলা প্রস্তুতি নিচ্ছে। তারা গোপনে থেকে ভারতে বসে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী প্রস্তুতি নিয়ে ট্রেনিং নেয়। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই। সর্বশেষ বাংলাদেশের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এবং দেশের মধ্যে যে অস্থিতিশীল পরিবেশ, যে কোনো বিষয় নিয়ে রাজপথ উত্তাল হয়ে যায়, কেন হয় এবং কি হচ্ছে বর্তমানে, সবকিছু দেখতে পারবেন একটি ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিক ক্লিক কন্টিনিউ করবেন। আসুন আপনার কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। ঢাকায় ভয়াবহ তাণ্ডব ও সহিংসতা চালাতে চায় পলাতক আওয়ামী লীগ, এজন্য একযোগে নামাতে চায় গেরিলা বাহিনী। তাদের ঢাকা, দিল্লি, কলকাতা সহ বিভিন্ন জায়গায় দেয়া হয়েছে গোপনে প্রশিক্ষণ। অভিযোগ উঠেছে খোদ এই প্রশিক্ষণ দিচ্ছে সেনাবাহিনীরই এক শীর্ষ কর্মকর্তা। এরই মধ্যে সেনা হেফাজতে নেওয়া হয়েছে মেজর সাদিক নামে সেনাবাহিনীর একজন অফিসারকে। শুরু হয়েছে তার বিরুদ্ধে তদন্ত। সূত্র বলছে মূলত প্রশিক্ষণ দেয়া হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ এবং অবসরপ্রাপ্ত কিছু সরকারি কর্মকর্তা কর্মচারীকে। তারা আওয়ামী লীগকে ফেরাতে মরিয়া হয়ে উঠেছে। শঙ্কা করা হচ্ছে ঢাকার শাহবাগকে টার্গেট করে ব্যাপক নাশকতা চালাতে পারে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। আগামী 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের 1 বছর পূর্ণ হতে যাচ্ছে। এই সময়টাকেই টার্গেট করা হয়েছে বলে শঙ্কা করা হচ্ছে খোদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। ব্যাপক নাশকতার সংখ্যায় এরই মধ্যে দেশ জুড়ে 11 দিনের বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। সূত্র জানায় গ্রেপ্তারকৃতরা এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এসব তথ্য যাচাই করে দেখা হচ্ছে। তারা জানিয়েছে ঢাকা দখল করাই ছিল তাদের প্রধান টার্গেট। এজন্য তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় ছিলেন। পরিকল্পনা মোতাবেক শেখ হাসিনার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে সারা দেশ থেকে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী একযোগে ঢাকায় চলে আসবেন বলেও জানাচ্ছেন তারা। সবাই সমবেত হবেন রাজধানীর শাহবাগে। শাহবাগ মোড় দখল করে জনমনে আতঙ্ক তৈরি সহ জনগণকে জানান দেয়া হবে যে আওয়ামী লীগের কয়েক লাখ লোক ঢাকা দখল করে ফেলেছে। প্রশাসনও তাদের সঙ্গে আছে। তাৎক্ষণিকভাবে এর প্রভাব পড়বে সারা দেশে। পরিকল্পনা অনুযায়ী আওয়ামী লীগ অধ্যুষিত কয়েকটি জেলা সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের লোকজনও মাঠে নামার সাহস দেখাবে বলেও শঙ্কা করা হয়। আওয়ামী লীগ ঢাকাতে, বিশেষ করে ঢাকাতে জঙ্গি ট্রেনিং করছে। আওয়ামী লীগের কর্মীদের ট্রেনিং করানো হচ্ছে, এর সঙ্গে একজন মেজর জড়িত। এরকম খবরে ছয়লাভ হয়ে গেছে মিডিয়া। বিশেষ করে বাংলাদেশের গণমাধ্যম, বিভিন্নভাবে আলোচিত এবং সমালোচিত গণমাধ্যম আমার দেশ,
মাঝখানে আওয়ামী লীগ সরকারের আমলে যে পত্রিকাটাকে বন্ধ করে রাখা হয়েছিল, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান তিনি বিএনপির বুদ্ধিজীবী, বিএনপিপন্থী বুদ্ধিজীবী হিসেবে পরিচিতি ছিল তার। প্রফেসর ইউনূসের সরকার আসার পরে বিএনপির লোকজনও তাকে ডিজোন করতে শুরু করে। দেখা যায় যে বিএনপির বিরোধী যারা রয়েছে এই মুহূর্তে রাজনীতিতে, তাদের বিভিন্ন পারপাস সার্ভ করার অভিযোগও তার বিরুদ্ধে অনেকে করার চেষ্টা করেন। সেই আমার দেশে যে রিপোর্ট, সেই আমার দেশের রিপোর্টটা রীতিমতো ভাইরাল হয়েছে এবং আমার দেশের দাবি যে তাদের রিপোর্টের ভিত্তিতেই পুলিশের রেড অ্যালার্ট জারির ঘটনাটা ঘটেছে। আওয়ামী লীগ কি তাহলে সত্যি জঙ্গি ট্রেনিং নিচ্ছে? আওয়ামী লীগ জঙ্গি ট্রেনিং কেন নিবে সেটাও একটা বড় বিষয়। আওয়ামী লীগকে জঙ্গি সংগঠন যে জঙ্গি ট্রেনিং নিবে, অনেক কিছুই হতে পারে, কারণ রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে তো আসলে শেষ বলে কিছু নেই, অনেক কিছু হতেই পারে। কিন্তু আমার দেশ যে সকল সোর্স থেকে তথ্যগুলো বলছে, সেই সকল সোর্সগুলো কতটা অথেন্টিক, কতটা গ্রহণযোগ্য, কিংবা আওয়ামী লীগের এই ধরনের ট্রেনিং নেওয়ার বাস্তবতা কতটা, সেটা একটু আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। বলছিলাম, আওয়ামী লীগ ট্রেনিং নিচ্ছে, জঙ্গি ট্রেনিং নিচ্ছে, তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে ঢাকার একাধিক কনভেনশন হলে। সেই ট্রেনিংয়ের ঘটনাটা ঘটেছে ভাটারা থানা এলাকা এবং বসুন্ধরা আবাসিক এলাকায় এই ধরনের ট্রেনিং কার্যক্রম চলছে। এই খবরটা আমার দেশ সামনে এনেছে এবং আমার দেশ দাবি করছে যে এই ট্রেনিংটা করাচ্ছে একজন মেজর, সেনাবাহিনীর কর্মরত একজন মেজর। সেনাবাহিনীর কর্মরত মেজর এই ধরনের কাজ করছে এবং তাকে আইনি হেফাজতে নেওয়া হয়েছে, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী তাকে আটক করেছে, এরকম তথ্যও তারা দিচ্ছে। কিন্তু আইএসপিআর কিংবা আর্মি থেকে এই ব্যাপারে কোনো কিছু জানানো হয়নি, ব্যাপারটা খোলাসা করেনি এবং আমার দেশও আইএসপিআর কিংবা আর্মির সোর্সে কথা বলতে পারেনি। তাহলে সোর্সটা কি? একজন মেজর যদি আটক হয়, একজন মেজরকে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে, চলমান যিনি চাকরি করছেন, তাহলে তো সেটা বড় ঘটনা, তাহলে তো সেটা আর্মির একটা ক্লিয়ারেন্সের ব্যাপার রয়েছে, আইএসপিআর থেকে ব্যাপারটা পরিষ্কার করার ব্যাপার রয়েছে। আবার একজন মেজরকে, মানে চাকরিরত একজন মেজরকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে কিনা কিংবা পারে কিনা, সেই ব্যাপারেও একটা প্রশ্ন তো থেকেই যায়। আর সেটা যদি না পারে, তাহলে আর্মির পক্ষ থেকেই এটা করা হয়েছে কিনা, যদি করা হয়ে থাকে তাহলে আইএসপিআর কেন পরিষ্কার করলো না? আইএসপিআরের সেই পরিষ্কার কনসার্ন ছাড়া আমার দেশ এই ধরনের সেন্সিটিভ খবর কেন দিল? প্রশ্নগুলো আসবে। তারা বলার চেষ্টা করছে ঢাকার বসুন্ধরার একটা কনভেনশন আগামী 5-6 দিনের মধ্যে রাজনীতির চূড়ান্ত দফারফা হবে, এটা সরকারের পক্ষ থেকে এখন বলা হচ্ছে। এতদিন আমরা বলছি, এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। প্রেস সচিব বলেছেন আগামী 5-6টা দিন খুবই গুরুত্বপূর্ণ। এর মানে ঘটনা যা ঘটার আগামী 5-6 দিনের মধ্যে ঘটবে। কি ঘটবে? পুরো জাতির দৃষ্টি এখন আগামী 5-6 দিনের দিকে, টান টান উত্তেজনা। দর্শক সবাই সতর্ক। এই মুহূর্তে, এই ক্রিটিক্যাল এই মোমেন্টে আমিরে জামাত হসপিটালে বেড়ে থাকবেন, এটা আমাদের জন্য আরো উদ্বেগের। কারণ দেশের এই ক্রান্তি লগ্নে তার সক্রিয় ভূমিকাটা দরকার ছিল। যাই হোক, সেখান থেকে তিনি দিক নির্দেশনা দিবেন আমরা বিশ্বাস করি। প্রেস সচিব আসলে তিনি প্রফেসর ইউনূসের প্রেস সচিব না রাষ্ট্রের প্রেস সচিব, এটা বোঝা দেয়। অবশ্য তিনি যে পাওয়ার এক্সারসাইজ করেন, এটা মোর দেন এনি আদার লিডার, এনি আদার মন্ত্রী আর উপদেষ্টা, অত্যন্ত পাওয়ারফুল। অতএব প্রেস সচিবের বক্তব্য খুবই সিগনিফিকেন্ট। আপনারা দেখেছেন লন্ডনে শিডিউল কোনো উপদেষ্টা, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে ছিল না, তারেক রহমানের সাথে বৈঠকে ছিল কে? ডক্টর খলিল রহমান। তিনি কিন্তু কাগজে কলমে উপদেষ্টা না, হাই রিপ্রেজেন্টেটিভ। এবং আরেকটা দায়িত্ব আছে, কিন্তু ফর্মাল অ্যাডভাইজার না। এই শফিকুল আলম তিনিও কিন্তু অ্যাডভাইজার না, প্রেস সচিব, কিন্তু তার পাওয়ার, তার রিয়ালিটি আপনারা দেখেছেন লন্ডন বৈঠকে এই শফিকুল আলম থাকে, তিনি অত্যন্ত পাওয়ারফুল। অনেকে বলেন যে বাংলাদেশের ইতিহাসে শফিকুল আলমের সম পাওয়ারের কোনো প্রেস সচিব কখনো আসেনি। তিনি বলছেন আগামী 5-6টা দিন খুবই গুরুত্বপূর্ণ এবং উদ্বেগের সাথে বলছেন যে এই 5-6টা দিনে যা হওয়ার হবে। কি হবে দর্শক? এই 5-6 দিনে চূড়ান্ত হবে, মানে 5 আগস্টের মধ্যে। চুপ্পু থাকবে কি থাকবে না, এটা নিয়ে কেউ ফর্মাল আলোচনা করছে না, কিন্তু চুপ্পু থাকবে না এটা আমরা সময় হলে টের পাবেন। এই চুপ্পুকে লাথি দিয়ে তরুণ প্রজন্ম বের করবে, পিনাকিরা উদ্যোগ নেবেন। এখন এইটা কিন্তু আপনার প্রকাশ্যে কেউ বলবে না, কিন্তু জুলাই সনদ হবে কি হবে না, হলে সেটা গ্রহণযোগ্য হবে কিনা, সংস্কার কতদূর যাবে, নির্বাচনের তারিখ আদৌ দিবেন কি দিবেন না, বা কি, এই বিষয়গুলোর একটা ক্লারিফিকেশন হবে। এই যে আমরা যেটা বলছি যে 29 সাল আগে নির্বাচন হবে না, সেটাও আপনারা বুঝতে পারবেন। নির্বাচনের তারিখ দিলেও বুঝতে পারবেন যে এগুলো সব ভুয়ো তারিখ, নির্বাচন আদৌ 29 সালের আগে হবে না। কারণ কি, যদি দেখেন 5-6 দিনের মধ্যে বিএনপি, জামাত, এনসিপি মৌলিকভাবে ঐক্যমত হয়েছে
জুলাই সনদ সবাই কার্যকরভাবে মেনে নিচ্ছে, সবাই সাইন করছে। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র যদি দেখেন, বিএনপি, জামাত, এনসিপি, চরমনের সহ প্রথম সারির দল কনসেনসাসলি মেনে নিয়েছে, তাহলে বুঝবেন যে টাইমলি নির্বাচন হবে। আর যদি এই জায়গাটা না থাকে যে জুলাই সনদ অমুকে রাজি তমুকে রাজি, আমরা মানি না, এই চুপ্পুকে সারা এই করো সেই করো, এটা করতে হবে সেটা করতে হবে, এরকম কথাবার্তা যদি 4-5 দিন বা 5-6 দিনের মধ্যে চলতে থাকে, তাহলে বুঝবেন যে নির্বাচন 29 সালের পর। এইটা আগামী 5-6 দিনে স্পষ্ট হবে। হয়তো বা নির্বাচন একটা তারিখ দিবে, কিন্তু ওই তারিখ ভুয়া, আগে বলে দিলাম, ওই তারিখ অনুযায়ী নির্বাচন করার সাধ্য কারণ থাকবে না। তারিখ দিলেও দেখবেন যে এই যে ডাকসু ইলেকশন হবে, জকসু, অমুক তমুক রাখসু, তারপরে স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন শুরু হবে, রাজনীতির দৌড় মায়ের পেছ কোন দিকে যায় টেরও পাবেন না। বিএনপি এক পর্যায়ে বলবে বাবা নির্বাচন রাখো, আগে আপন প্রাণ বাঁচা, আগে আমি বাঁচি, আমার দল তো যাচ্ছে। কয়েকটা নির্বাচন দিলেই, ছাত্র সংসদ নির্বাচনের পরেই দেখবেন যে বিএনপির দৌড় শুরু, যে ছাত্র দল সব জায়গায় গোহারা আছে, অতএব শেষ, জাতীয় রাজনীতিতে তার প্রভাব পড়বে। এরপরে 1-2টা সিটি কর্পোরেশন নির্বাচন হবে, বিশেষ করে ঢাকা উত্তর দক্ষিণ, এই দুইটা আগে হতে পারে। দেখবেন যে বিএনপির অবস্থা কি, জাতীয় রাজনীতির মোড় ঘুরে যাবে। তা আগামী 5-6টা দিনে চুপ্পুকে নিয়ে একটা ঝামেলা হতে পারে। জুলাই প্রোক্লেমেশন এবং জুলাই সনদ দুইটারই একটা দফা হবে, চলবে কি চলবে না তার একটা ফাইনালাইজেশন হবে। নির্বাচনের তারিখ বিষয়ে একটা ধারণা প্রফেসর ইউনূস দিবেন, এটা বোঝা যায় যে নিশ্চিত দিবেন, কিন্তু ওই তারিখে হবে না। দর্শক, এই প্রেস সচিবই বলছেন নির্ধারিত সময়ে নির্বাচনে একদিনও দেরি নেই। প্রেস সচিবের বক্তব্য, সমকাল রিপোর্ট করেছে এই শিরোনাম, আমি সমকাল থেকে পড়ে শোনাচ্ছি। আচ্ছা, নির্ধারিত সময় নির্বাচন হবে, একদিন দেরি নেই, সময়টাই তো নির্ধারিত হয়নি, আপনি দেরি হবে না হবে এই প্রশ্নটা আসলেন কিভাবে? নির্ধারিত সময়টাই তো এখনো হয়নি, তাহলে বোঝা যায় যে নির্ধারিত সময় 29 সালেও হতে পারে নাকি? সব কথার মধ্যে কিন্তু গোজামিল আছে, ভেজাল আছে। দর্শক, প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছে, বাংলাদেশে এই মুহূর্তে সব থেকে জনপ্রিয় গালি হচ্ছে জুলাই চুদি। সেই তথাকথিত জুলাই যোদ্ধারা আজকে শাহবাগে একটা ব্লকেট কর্মসূচি দিয়েছিল। তারা নাকি চিকিৎসা পাচ্ছে না, তাদেরকে সঠিক চিকিৎসা সহায়তা দিচ্ছে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী, তার কথা মতেই কিংবা তিনি আহ্বান জানিয়েছিলেন এই জুলাই যোদ্ধাদেরকে শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করার জন্য। কিন্তু আজকে বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, যারা রাস্তায় চলাচল করে, যারা বিভিন্ন পেশাজীবী, যারা বিভিন্ন শ্রমজীবী মানুষ, যারা দিন আনে দিন খায়, তারা জুলাইকে একদম আপাদমস্তক চুদে দিয়েছে। আপনারা আমাকে বলতে পারেন আমি কেন অশ্লীল ভাষা ইউজ করতেছি, এটা আসলে অশ্লীল বলা যাবে না, কারণ জুলাই যোদ্ধা যাদেরকে বলা হয় তারা জুলাই যোদ্ধা নয়, তারা জুলাই রাজাকার। যাদেরকে জুলাই আন্দোলনের নায়ক বলা হয় তারা মূলত রাজাকারদের শিরোমণি, যেটা শিবিরের সাদিক কায়েম প্রকাশ করে দিয়েছে, এবং জামাতের যে নায়েবে আমির গোলাম পারোয়ার না কি যেন রাজাকারের বাচ্চাটা মুটকা পেটকা, ও প্রকাশ করে দিয়েছে যে জুলাই আগস্টের সেই অভ্যুত্থানে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগ প্রত্যেকটা ইনস্টিটিউশন জানতো যে এই আন্দোলনের নেপথ্যের কারিগর জামাত এবং শিবির। সেই জন্য জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করেছিল। এই স্বীকারোক্তি গোলাম পারোয়ার তিনি নিজের মুখেই দিয়েছেন। এর পিছনে যে আমরা ছিলাম এটা গোয়েন্দারা জানতো, সরকার জানতো, তো সেই কারণে আমাদেরকে ব্যান করে দিয়েছে, শিবিরকে ব্যান করছে, আর কোনো দলকে তো করে না। তো আলটিমেটলি জুলাইকে একদম আপাদমস্তক আজকে শাহবাগে সাধারণ জনতা চুদে দিয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটা তো আপনাদের অবশ্যই দেখা উচিত। জুলাই যোদ্ধা এই রাস্তা বলে কয় জুলাই যোদ্ধা মানুষ মরে যায় রাস্তায়, রাস্তা কোথা বেড়ে কিছুতে পারি না, এগুলি কোনো রাজনীতি না, এগুলি বলে মানুষের ক্ষয়ক্ষতি করতে চায়। যাই দিনের মতো জামাতি দিন এই পত্রিকা এখন জুলাইয়ের বিরুদ্ধে নিউজ করতেছে, কথা বলতেছে। বিভিন্ন পত্রিকাতে আজকে দেখলাম একটা মানে বিদঘুট অবস্থা, মানে আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বলে অভিহিত করা হতো, লেখা হতো, এখন সেটা হচ্ছে না। হঠাৎ করে গণমাধ্যমের এ ধরনের আচরণ আপনাদের কি মনে হয়, কি বার্তা দিচ্ছে? আমার তো মনে হচ্ছে হাওয়া সম্ভবত কোনো একটা দিক পরিবর্তন করে ফেলেছে, হয়তো বা গণেশ উল্টে যাওয়ার একটা পরিক্রমা সৃষ্টি হয়ে গেছে। এবং সেটা বলতে হচ্ছে কারণ যখন ডাস্টবিন শফিকের মুখে উচ্চারিত হয় আগামী 5-6 দিন আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, আগামী 5-6 দিনে সিদ্ধান্ত হবে বাংলাদেশ আসলে কোন দিকে যাবে কিংবা আমাদের ভবিষ্যৎ কোন দিকে ধাবিত হবে, সেটা নির্ভর করছে। তো এইসব দেখার পর আলটিমেটলি আমার কাছে মনে হচ্ছে হাওয়া সম্ভবত উত্তপ্ত, এবং হাওয়া যে কোনো সময় দিক বদল করতে পারে। যেই বাহিনীর বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব, যাদের দায়িত্ব বাংলাদেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, সুরক্ষা দেওয়া, তারা গোপালগঞ্জের মতো একটা জায়গায় গিয়ে গণহত্যা চালালো। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে 5 জনকে হত্যা করা হয়েছে, কিন্তু সেনাবাহিনী আজকের বিবৃতিতে বলছে গোপালগঞ্জে কোনো প্রকার প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি। তাহলে আমার প্রশ্ন, যদি প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা না হয় তাহলে সরকারের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হলো 5 জন জলজান্ত মানুষকে হত্যা করা হয়েছে, আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনের বছর এখনো পূরণ হয়নি। তার আগে মূল কৃতিত্বের দাবি নিয়ে প্রকাশ্য সংঘাতে জড়িয়ে পড়ল আন্দোলনের সম্মুখ সারির নেতারা। এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে দাগছে কামান। কিংস পার্টি এনসিপি নেতাদের দাবি তারাই ছিলেন চালকের আসনে। অন্যদিকে ছাত্র শিবিরের দাবি একেবারেই উল্টো। আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার মেটিকুলাস ডিজাইনার হিসেবে নিজেদের তুলে ধরছে তারা।
ছাত্র শিবিরের পক্ষে সরব হয়েছেন তাদের দেশি বিদেশি মিত্ররাও। সব মিলিয়ে প্রশ্ন উঠেছে, জুলাই আসলে কার? দুই পক্ষের রশি টানাটানিতে একটি বিষয় পরিষ্কার, গত বছরের জুলাইয়ের আন্দোলনের শুরু কোটার মোড়কে হলেও মূল লক্ষ্য ছিল সরকারের পতন ঘটানো। নানান কৌশলে ধীরে ধীরে এতে ব্যবহার করা হয় সাধারণ মানুষের আবেগ। সরকার পতনের বছর না ঘুরতেই তাই কৃতিত্বের ভাগ বাজরা নিয়ে শুরু হয়েছে স্বার্থের সংঘাত। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে 2024 সালের জুনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হয় আন্দোলন। জুলাইয়ের মধ্যভাগে এই আন্দোলনে সরকার পতনের লক্ষ্য ধীরে ধীরে পরিষ্কার হয়ে ওঠে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্দোলনের সামনের সারির নেতারা প্রকাশ্যে স্বীকার করেন শেখ হাসিনা সরকারকে উৎখাত করাই ছিল তাদের মূল লক্ষ্য। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 24 সেপ্টেম্বর নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে মাহফুজ আলমকে আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেন। ওই অনুষ্ঠানে তিনি বলেন, পুরো আন্দোলনটি ছিল মেটিকুলাসলি ডিজাইন। তিনি বলেন, এটি খুব গোছানো ছিল, এমনকি লোকজন জানতেন না কারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। তাই আপনি একজন, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা, আজকে যা যা হয়েছে বা আওয়ামী লীগ কর্মীরা যে গোপনে থেকে তারা অনেক পরিকল্পনা করে, তাদের পরিকল্পনাগুলো নিয়ে কিন্তু এখানে অনেকে আলোচনা সমালোচনা করতেছে। গাইজ, এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন? অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।